দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী রণজিৎ দাসের একক চিত্রকলা প্রদর্শনী, কাঠি অঙ্কন এবং অন্যান্য। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 15 মে পর্যন্ত। শিল্পাঙ্গন গ্যালারির আয়োজনে ধানমন্ডির দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইফফা তারা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী অপরাজিতা। প্রদর্শনী চলবে 16 মে পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। বিয়া করতেছি একটা, টিপ দিতেছি 6টা। আমি কি বিয়া 3টা করতেছি নাকি? আরে মিয়া বুঝেন না কে? এইটা আপনার বউয়ের কপালে টিপসই দেওয়া না। বিয়ে এটা সামাজিক ব্যাপার, একটি আইনগত ব্যাপার। হ্যাঁ, এই জন্য আদালতের অনেক জায়গায়, অনেক ধাপে, অনেক ঘাটে অনেকগুলো টিপস দিতে হয়। যুগে যুগে কালে কালে কত পরিবর্তন যে ঘটতেছে। আগে তো একটা দিলেই হইতো। আচ্ছা, অসুবিধা নাই, অসুবিধা নাই। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী সন্দীপন। শুভ সকাল দাদা। শুভ সকাল। কেমন আছেন? ভীষণ ভালো। আমার এনটিভিতে আসলেই মনে হয় আমার পরম আত্মীয় এনটিভি। আমার অনেক এনটিভির কাছ থেকে আমার পেছনে এই গান গাওয়ার জন্য, যে প্ল্যাটফর্মে সবার সামনে তুলে ধরার জন্য এনটিভি বরাবরই ছিল। আর এনটিভির প্রোগ্রাম মানে স্পেশাল কোনো প্রোগ্রাম। এবং আপনিও যখন আসেন আমাদের ভীষণ ভালো লাগে। আপনি খুবই ইতিবাচক একজন মানুষ এবং সেই অরাটা আপনার মধ্যে থাকে। যখন সেটা আসেন আমার কাছে মনে হয় আমাদের সাথে সাথে দর্শকদের মধ্যেও সেই বিষয়টি চলে যায়। কেমন যাচ্ছে এখন সময়, কেমন কাটছে, গানের সাথে ব্যস্ততা কেমন যাচ্ছে? গানের ব্যস্ততা বলতে নতুন কিছু গান করছি। এবং আমার একটা কি নিশ্চয়ই জানো যে একটা চট্টগ্রামের গান মধু হয়ে বিষ খাওয়াইলা সোনা বন্ধু তুই আমার কলিরে দিওয়ানা, এসব গানগুলো দিয়ে আমার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল চট্টগ্রাম গানে। তো সারা বাংলাদেশে কেন জানি না সবাই এখনো মনে করে দাদা আপনি কি চট্টগ্রামে থাকেন না? না, আমি চট্টগ্রামে থাকি না, আমি ঢাকাতে থাকি। কিন্তু ভাবে সেটাই তাই। তো এখনো আমার একটা পথ চলা শুরু হচ্ছে, গান করছি কিছু। একদমই তখন আমরা নতুন পুরোনো গানগুলোকে নতুন করে করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন কিছু নতুন গান নিয়ে কাজ করছি। আজ 25 বছর পরে এসেও আপনি যদি বলেন এখনো পথ চলা শুরু হচ্ছে তাহলে ব্যাপারটা কেমন হয়? আসলে আমি মনে করি যে পথ চলার মনের মধ্যে পথ চলার শুরু বিষয়টা সবসময় থাকা ভালো। কেন কি পেয়ে গেলাম সব প্রাপ্তির বিষয়টা না, এবং মনে হয় গতিটা পাওয়া যায় না, পেলাম না, আরো কিছু করতে হবে, আরো অপ্রাপ্তি, আরো কিছু, আরো যুদ্ধ বাকি। সেটা আমি যদি বলি আমার বয়স যখন 85 বছর হবে তখনও যদি কথাটা বলি তাহলে আমার মনে হয় নিজেকে নিত্য নতুন রাখতে পারবো আর কি। দাদা, একটা বিষয় হচ্ছে এই যে ফোক ফিউশনটা নিয়ে আপনি বেশ কাজ করেছেন। ফোক ফিউশন বলি, পপ ফিউশন বলি, আধুনিক গানে বলি, ক্লাসিক্যাল বেসড গান বলি, সব ধরনের গানেই আমরা আপনার বিচরণটা দেখেছি এবং খুব স্বতঃস্ফূর্তভাবে সেই বিচরণটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু থাকে না যে কোন একটা নির্দিষ্ট গানেই আপনার সেই খ্যাতিটা এসেছে, বাকি যে ঘরানার গান বা বাকি যে ধারার গানগুলো রয়েছে সেগুলো এতটা বেশি চর্চিত হয় না আপনার যারা শ্রোতা রয়েছে তাদের কাছে। সেই বিষয়টা কি কখনো ভাবাই কিনা আপনাকে?
নিশ্চয়ই ভাবাই, কেন কি আমরা ছোটোবেলাতে, আমি হয়তো এখানে ইন্ডাস্ট্রিতে এসেছি, আমাকে লোকজধারার গান গাওয়ার পরে হয়তো আজকে আমি হয়তো এই প্ল্যাটফর্মে আসতে পারতাম না। আমি যে সাক্ষাৎকারটা দিচ্ছি, আমার কিছু গান ছিল চট্টগ্রামের গান, যে গানগুলো সোনা বন্ধু তুই আমার করলে দিওয়ানা, মধু হয়ে বিষ খাওয়াইলা, তো এই গানগুলো এত মেইন স্ট্রিমের গান ছিল এবং সবার কাছে চর্চিত গান ছিল। তো এই গানগুলো না গাইলে হয়তো এখানে আসা যেত না, কিন্তু এই গানগুলোর কারণেই আমার একটু অনেক গান, এক্সপেরিমেন্টাল গানগুলো হ্যাঁ। গাওয়ার সুযোগ হয়েছে। তো আমার একটা মনের মধ্যে সবসময় কাজ করানো, ছোটোবেলাতে কিন্তু আমি কলেজ লাইফে দেখা যাচ্ছে কি রবীন্দ্রনাথের গান গেয়ে চ্যাম্পিয়ন হয়েছি। হ্যাঁ। তো আমাকে সবাই এভাবে চিনতো, রবীন্দ্রনাথ তুই তো রবীন্দ্রনাথের গান গাইতি। এবং সবচেয়ে মজার বিষয় কি, আমি কিন্তু বাংলাদেশ টেলিভিশনে বিটিভিতে কিন্তু আমাকে এই সাদি মোহাম্মদ, যিনি রবীন্দ্রনাথের গান গাইতেন, তারপরে আমাদের মিতা হক, ওনারা কিন্তু আমাকে ওই ওই আমি টিকে ছিলাম আর কি রবীন্দ্রসঙ্গীতের, এবং আমি বিটিভিতে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের অ্যানালিস্টেড আর্টিস্ট। বাহ। হয়তো বিটিভিতে কিন্তু আমাকে রবীন্দ্রনাথের তেমন একটা গান ডাকে না, গান গাইতে বড়াবি ডাকে দেখি না। কি লোকজ আধুনিক গানটা এগুলোতে ডাকে। কিন্তু সেটাই। আমার কেন যেন মনে হয় রবীন্দ্রনাথের গানটা যদি করতে পারতাম এবং সেটা যদি সবাই আমাকে চিনতো, হ্যাঁ। আমার বড় আনন্দ হতো। যেমন নজরুলের গান আমি করতাম, আচ্ছা। সবকিছু মিলেই আমার একটা অন্যরকম ভালো লাগা গান বিষয় ছিল। তো আমি বিষয়টা, আমার নিজের একটা পেজ আছে, সেখানে আমি নিজে হারমোনিয়াম দিয়ে গেয়ে আচ্ছা। রবীন্দ্রনাথের যখন গান গাই, নজরুল যখন গান গাই, সবাই তো আমাকে চেনে একভাবে, একটু অবাক হয়, দাদা আপনি তো এগুলো এত নিখুঁতভাবে করছেন গানগুলো। আচ্ছা, এই ধরনের গান আপনি গিয়ে থাকেন? হ্যাঁ, করে এটা তো থাকি। জানতাম না। তো এটা করার চেষ্টা করি, তবে সবসময়ই আমি মাটির গানকে সামনে রাখি, কারণ সেটা আপনার মাটি- root। হ্যাঁ, সেটাই রুট, সেটাই হ্যাঁ। গান নিয়ে চেষ্টা করি বরাবরই। কারণ কেন জানি না, আসলে রবীন্দ্রনাথের গান গাইতাম, আধুনিক গান গাইতাম, সব ধরনের গান গাইতাম, কিন্তু শ্রোতারা আলটিমেটলি যখন ফোক গানটা গাইলাম, ওটা বেশি রেসপন্স করেছে। একসেপ্টেড হলো অনেক বেশি। দাদা, সুর কি এখন করা হচ্ছে? মধ্যে কিছুটা টুকটাক সুর করছিলেন আপনি, এখন কি সুর কন্টিনিউয়াসলি করছি, করছেন? নিজের মতো করে করছি। সুর নিয়ে এখন যত দিন যাচ্ছে একটু ভাবছি যে সুরটাকে নিয়ে হয়তো কাজ করতে পারি, একটা তো পথ পাড়ি দিছে। কারণ সুর করাটা না একটা সিদ্ধান্ত, এখন অনেকেই আছেন, অনেকে সুরকার বনে যাচ্ছে যে আমি তুমি পাখি ফুল পাখি বলে দুটো সুর লাগিয়ে দিলাম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটা গানের মুড বুঝে সেই গানটাকে কোন সুরে, কোথায়, কোন প্ল্যাটফর্ম, অথবা কোন তালে কিভাবে ফেলবো, হ্যাঁ। সেটা শ্রোতাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা হবে, অথবা সেটা আমি যে সুরকারের দায়িত্ব পালন করছি, সেই সুরকারের দায়িত্ব ঠিকঠাক পালন করছি কিনা, এটা একটা ভাবার বিষয়। যার কারণে গিয়ে হয়তো করতে পারতাম অনেক গান, হয়তো 50-60-100 গান করে ফেলতে পারতাম, কখনো ওইভাবে করে নিজেকে পিছিয়ে ব্যাক ফুড়ে রেখে চলে গেছে যে হোক, আচ্ছা, হবে ধীরে- কি হবে না, হ্যাঁ। সেটা আমি নিয়ে করেছি নিজেরা- শ্যামা সঙ্গীত, আমার এর মধ্যে আমার একটা প্রথম যখন সুর করেছি ইন্ডাস্ট্রিতে প্রোটিউনের ব্যানারে, হ্যাঁ। মানে শ্যামা সঙ্গীতের একটা সুর করেছিলাম, এই আর কি। তো এছাড়াও আমি অনেক সুর করছি ভিতরে ভিতরে, সেটা কি শুধুমাত্র নিজের গানের জন্য করা হচ্ছে নাকি অন্য নিজের শিল্পী গানের যারা জন্য, আছেন? অন্য গানের জন্য না, নিজের আচ্ছা, গানের জন্য করছি। এই যে গান শুনি দাদা আপনার গানটা। চিটংয়ের গান, আচ্ছা। যে গানটা এই বৃষ্টির মধ্যে হঠাৎ করে আমাদের কাজটা করেছেন না, যে চৌধুরী নাজমুল হক লিখেছেন আর সুর করেছেন উত্তম কুমার আচার্যি, তো মিউজিক করেছেন আলাউদ্দিন আলো। গানটি করার চেষ্টা করছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা ভিজে যাচ্ছি, একটা ছেলে আর মেয়ে, ভীষণ রকম দেখা, চারদিকে পথঘাট থই থই এটা কি করছে, রোমান্টিক গান? রোমান্টিক গান। আচ্ছা। তো আমরা বলি যে প্রচণ্ড বৃষ্টিটাকে কি বলেন, ওয়াল আসা বলি, ওয়াল আসা ঝরফরের, এরকম একটা ব্যাপার বলে। এটা কি মানে চট্টগ্রামের চট্টগ্রাম ভাষা? ভাষায় বলে, হ্যাঁ, সাংঘাতিক রকম একটা বৃষ্টি হচ্ছে। তো আমাদের এরকম উওয়ালাসা ঝরফরে দে, উওয়ালাসা ঝরফরে দে, উওয়ালাসা এ ঝরফরে দে, উওয়ালাসা ঝরফরে দে, উওয়ালাসা ঝরফরে আতুন বর গম লাগের, উওয়ালাসা ঝরফরে আতুন বর গম লাগের, বানর ফানি ডুফিয়ারে পদগাট ওইয়ে টুপটুপিয়া, চলো দুইজনে একসাথে ভিজি ওই গই সুপসুপিয়া, চলো দুইজনে হাত ধরি ভিজি ওই গই সুপসুপিয়া, এরকম একটা গান করেছি। দারুণ মজার একটি গান, এবং আপনি যদি আসলে এটার ব্যাখ্যা শুরুতে না দিতেন তাহলে আমি হয়তো এটার অর্থটাও বুঝতাম না। তো মজার বিষয় হচ্ছে কি, এর মধ্যে পেজে গানটা জাস্ট একটু আমি রেকর্ডিং করছিলাম, স্টুডিওতে ভয়েস দিচ্ছিলাম, এটা দেখলাম প্রায় লাখ পেরিয়ে 6 লাখের মতো লোকজন খুলে কমেন্ট করছে। মানে আমার তো ভালো লেগেছে। সবচেয়ে চিটং যারা রিলেটেড, যারা ভাষাগুলো বুঝে, তারা এই শব্দগুলো হয়তো কলোকিয়ালি বন্ধু বান্ধবদেরকে বলতো, অত কোথাও বেড়াতে, ওটা ওয়াল আসা বৃষ্টি হওয়ার, মানে খুব বৃষ্টি, খুব জোরে বৃষ্টি, অনেক হচ্ছে। জোরে বৃষ্টি হচ্ছে। তো সেই শব্দটাকে এখানে গানে নিয়ে এসছেন যিনি চৌধুরী নাজমুল হক। উনি ভীষণ পণ্ডিত মানুষ, ঢাকাতেই থাকেন, উনি কম্পিউটারের আইটির বিজনেস করেন। তো বেসিক্যালি চিটং থাকেন না, কিন্তু এখন ঢাকা বেসড লোকটা।
তো উনার একটা ভীষণ শ্রদ্ধা হয়েছে আর কি, যে দাদা এরকম কিছু শব্দ ছিল, গান করা যায়, আপনি একটু যদি করতেন। হ্যাঁ। তো আমি খুব আনন্দ করেই করেছি, কারণ আমার মনে হয়েছে যে চট্টগ্রামের যে শব্দগুলো যদি সবার কাছে আবার আসে নতুন হ্যাঁ করে। হ্যাঁ, আঞ্চলিক যে শব্দগুলো, এটাই তো মজা। এবং এই জায়গাটা নিয়ে কিন্তু আপনি দাদা কাজ করছেন। করছি, হ্যাঁ। হ্যাঁ, আপনার নিজের ইউটিউব চ্যানেলের জন্য কি কি কাজ করা হলো এর মধ্যে? ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এর মধ্যে কিছু পঞ্চকবির গান করেছি, আচ্ছা। যেমন ডিএল রায়, তারপরে রজনীকান্ত, অতুল প্রসাদ। এবং ওই মহাসিন্ধুর ওপার থেকে একটি গান আছে যেটি মান্না দে গেছিলেন, ওই গানটিকে নতুন রিঅ্যারেঞ্জমেন্ট করে, মানে সেটা পার্থ মজুমদার, আমাদের বাপ্পা মজুমদারের বড় ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি অ্যারেঞ্জমেন্ট করেছেন। তারপরে ওই মহাসিন্ধুর ওপার থেকে অ্যারেঞ্জমেন্ট করেছে আমার সুমন কল্যাণ, সেও খুব বড় কম্পোজার, ভালো কাজ করছেন। তো পার্থ মজুমদার আমার করেছেন যেন আমি অকৃতি অথম, এই গানটা করেছেন পার্থ মজুমদার, একদম নতুন ফরম্যাটে, একদম ব্যান্ডের সেই সাউন্ডগুলো, ড্রামস থাকছে। আমি আমার ভাবনায় কিভাবে পঞ্চকবিকে ধারণ করি। সেটা কি রিলিজ হয়ে গেছে? রিলিজ হয়েছে, আমার ইউটিউব চ্যানেলে আছে। আচ্ছা। যেমন আমি অকৃতি অথম আছে, তারপরে হচ্ছে ওই মহাসিন্ধুর ওপার থেকে কি এটা কি সঙ্গীত ভেসে অ্যালবাম আসে। আকারে রিলিজ হয়েছে? না, এগুলো একদমই সোলো, আলাদা আলাদা। আমরা এগুলো গিয়ে মানে কক্সবাজারে গিয়ে শ্যুট করেছি, গানগুলোকে একটু অন্যরকম করে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমি তো একটা কথা বললাম না যে আমারকে সবাই চেনে না এসব গান দিয়ে, রবীন্দ্রনাথের গান, পঞ্চকবির গান দিয়ে জানে না। তো আমার শুরুটা এখন যে গানগুলো করেছি, সব এই গানগুলো আমি আমার পার্সোনাল ফেসবুক আইডিতে, মানে ইউটিউবে এবং ফেসবুক আইডিতে আপলোড করছি আর কি। একটু কড়া, একটু শান্তি পাবো যে আমি যদি যেদিন না থাকি সেদিন হয়তো ভাববে না মানুষটা চট্টগ্রামের গানও করেছেন, খুব মজার মজার পপ গানও করেছেন, ভিন্ন ধারার গান করে একটু গেছেন, পঞ্চকবির গানও করেছেন। এটা আমার বিশাল প্রাপ্তি হবে আর কি জীবনে। দাদা আপনি তো নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত আছেন দীর্ঘ অনেক দিন হয়ে গেল, মধ্যে বেশ কয়েকটি গানে আপনি কণ্ঠ দিয়েছেন, একটু শুনবো সেগুলো। রবীন্দ্রনাথের গান করেছি, এই গানগুলো আমি একটু এই মুহূর্তগুলো করেছি প্রায় 1-2 বছর আগে করেছি আমি। যদি আমাকে একটু অনুমতি দিতেন, আমি গানগুলো আসলে এই মুহূর্তে করতে চাইছি না, কারণ খুব ক্রিটিক্যাল কিছু গান হ্যাঁ, করছি। মানে ওই কথাগুলোই শুনবো যে কোন কোন গানে voice চিত্রাঙ্গদাতে আমি করেছিলাম গানগুলো হচ্ছে তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা, তাই হোক তবে তাই হোক, দেখা যাক শুভ্র আলোক, তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। যার প্রতি আকৃষ্ট ছিল সেই চিত্রাঙ্গদা, সেই তারই কণ্ঠে গাওয়া গানগুলো আর কি। তো করার চেষ্টা করেছি, তো জানি না এখন কি হয়, ওগুলো হচ্ছে অলরেডি, আমরা লাইভে। মঞ্চের জন্য যখন কাজ করা হয়, মানে মঞ্চ তো আসলে মূলত আত্মিক ক্ষুধা মেটায়, তো সেই জায়গা থেকে যখন অন্যান্য কাজগুলো করেন, নিজের ইউটিউব চ্যানেল হোক বা স্টেজ পারফরমেন্স হোক, অন্য কোনো মৌলিক গান হোক, সেই জায়গার চাইতে মঞ্চে যখন কণ্ঠ দেন সেটা আসলে কতখানি আলাদা? মঞ্চে একসময় কিন্তু অভিনয় করেছি, হ্যাঁ। সেটা তো করেছি। মঞ্চে দর্শকরা থাকে, দর্শকরা আমাদের দিকে তাকিয়ে আছে, ওদের চোখের সাথে আমাদের চোখ কন্ট্যাক্ট, দর্শকের অভিব্যক্তি সামনে বুঝতে পারছি। সেটা গানের ক্ষেত্রেও, যে হয়তো 10,000 লোক বসে আছে গান শোনার জন্যে, আমি দাঁড়ালাম, আমি স্টেজটা আমার হাতে, আমার দিকে সবাই জোরে জোরে চোখ তাকিয়ে আছে, আমি কীভাবে হাঁটছি, আমার তাকানোটা কি, আমার জেস্টার পোস্টার কি। তো ওইটা এক ধরনের কেন জানি না মনে হয় তখন নিজেকে একটু বীর মনে হয়, কনফিডেন্সটা অনেক বেড়ে যায়। এবং সবচেয়ে বড় কথা কি, স্টেজের মধ্যে একটা সাংঘাতিক মানে বিষয়টা হচ্ছে যে আমি যদি কোনো কিছু ভুলভাল করি, অথবা কিছু একটা কি গাইছি না গাইছি এগুলো ঠিকঠাক করে যদি লাইভে ঠিক করে প্রেজেন্ট করতে না পারি, তাদের কাছে কিন্তু সেটা একটা নেগেটিভ একটা জায়গা তৈরি হয়। তো সেই জায়গাটা খুব টেনশন মনে হয় যখন স্টেজে উঠে, তার আগে মনে হয় সারা ম্যাট্রিক পরীক্ষা দিতে যাচ্ছে, এরকম একটা অবস্থা প্রত্যেকবারই। সে ইভেন কি যখন টেলিভিশন লাইভেও আসি, সকালবেলা আমাকে তো বারবারই এনটিভিতে আসি, সকালের প্রোগ্রামগুলো করি, সেই সকালবেলা উঠে আমার দেখা যায় 8টার সময় কি শো, 8টার পরে শো, সকাল 5:30টায় উঠে যাই, উঠে দেখা যায় দম প্র্যাকটিস করে গলাটাকে, কারণ আমি যে স্কেলে গাবি সেই স্কেলেই গাইতে হবে আমাকে, সকালবেলা যাই গাই, রাত্রেবেলা যে স্কেলে গাই সেই স্কুলে সকালে গাইতে হবে। তো ওই যে প্রস্তুতির বিষয়টা, এগুলো একটা কাজ করে সাংঘাতিক রকম। তো স্টেজটা তবে মনে হয় যে আমার কাছে ভীষণ রকম আকর্ষণীয় একটা বিষয়। আমার কাছে মনে হয় যে স্টেজে গেলাম, দর্শকদের ভালোবাসা পেলাম, সাথে সাথে রিঅ্যাকশন হচ্ছে, এটা অনেক বিশাল প্রাপ্তি আর কি। একদম। অভিনয়টা কন্টিনিউ করলেন না কেন দাদা? অভিনয়টা আমি মনে করি আসলে আমি গানের থেকে না অভিনয়টা অনেক বেশি কঠিন। আমার কেন যেন মনে হয় যে মোশাররফ করিমরা, এই চঞ্চল চৌধুরী, যারা বড় বড় অভিনেতারা অভিনয় করছেন, এরা সাংঘাতিক শ্রুতিধর, এরা অনেক বড় বড় স্ক্রিপ্ট মুখস্থ করে বলে ফেলতে পারে। তা আমার কাছে মনে হয় যে আমি অনেক সময় 10টা লাইনের গান গাইতে গিয়ে, এটা আমাকে হয়তো দেয়নি বড়বেলা, মুখস্থ গাইতে গিয়ে হয়তো ভুলে যাচ্ছি, 2টা শব্দ ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না। তো অভিনয় বিষয়টা না অনেক বেশি কনফিডেন্ট, এবং ওই জায়গাটাতে
নিজেকে অনেক বেশি ক্যামেরার মেধা সামনে লাগে এরকম কিছু। দাঁড়াতে গেলে ওই এক্সপ্রেশন দিয়ে মুখস্থ করে করা এটা অনেক টাফ। এবং ওদেরকে প্রতি আমার একটা মহা শ্রদ্ধা, যারা অভিনয় করছেন ওরা অনেক মহাগুরু আমার কাছে। যারা হয়তো অভিনয় করছেন তারা হয়তো মনে করবেন যে দাদা কত সুন্দর গান গায়, এমন গান গাওয়া ভীষণ রকম কঠিন, অ্যাটলিস্ট আমি তো এটা ভাবি। দাদা এমনি সামনের দিনগুলোতে চিন্তা কি আছে? নিশ্চয়ই এই যে এতগুলো বছরের পরিশ্রম, এতগুলো বছরের সাধনা, একটা মানুষ চায় যে কিছু একটা করে রেখে যায় জীবদ্দশায়, সেরকম কাজ কি স্বপ্ন? স্বপ্ন বলতে কি যে আমার তো আসলে বড় স্ক্রিন মানে সবসময় সারা পৃথিবী জীবনে কিন্তু ফিল্মটা কিন্তু সাংঘাতিক রকম সবার কাছে একদম টপমোস্ট একটা মাধ্যম, আরাধ্য একটি বিষয়। আরাধ্য একটা বিষয়। তো আমি এর মধ্যে ফিল্মে গাওয়ার সুযোগ পেয়েছি বলতে টেলিফিল্মে গেছি বাংলাদেশে, একটা রবীন্দ্রনাথের গান করেছিলাম, সেটা সালাউদ্দিন জাকি, বিশাল ডিরেক্টর, তার মাধ্যমে আমার একটা আফজাল হোসেন এবং তারিনের একটা নাটক হারানো পাতায় প্রেম, সেখানে আমি একটা রবীন্দ্রনাথের গান গাওয়ার সুযোগ হয়েছিল। তো ওখানে ছোট একটু অভিনয় করেছিলাম। আচ্ছা। তারপর তাছাড়া এর মধ্যে একটা কলকাতার একটা ফিল্ম হচ্ছে দয়াময়ীর গল্প, সেখানে কল্যাণ সেন বরাট আছেন কলকাতার বিশাল মিউজিক ডিরেক্টর, উনি আমি কাজ করতে গেছিলাম ফোক গান নিয়ে, ওনার স্টুডিওতে কাজ করেছিলাম, উনি আমাকে জানতেন, হঠাৎ করে উনি ডাকলেন, বলে তোমাকে গাইতে হবে দুটো গান। আচ্ছা। তো এর মধ্যে ফিল্মে দুটো গান পেয়েছি কলকাতায় গিয়ে, কিন্তু বাংলাদেশের যে বিগ স্ক্রিনে এরকম বড় বড় হচ্ছে কমার্শিয়াল স্টেজে গানগুলো করা এবং নিজের ভয়েসটা সেখানে যাওয়া, মানে আমার এইটা একটা খুব দেখার ইচ্ছে আর কি, যেমন আমাদের বড় প্রথম শ্রেণীর নিজের দেশের সিনেমায় কাজ করা। হ্যাঁ হ্যাঁ, নিজের দেশের সিনেমায় কাজ করা। তবে একটা বিষয় আমার হয়েছে, যেমন আমার সোনা বন্ধু তুই আমার কল্যাণী দিওয়ানা গানটা যখন করেছিলাম 2004 সালে, তখন হানুর সংকেত আমার এই গানটা মাহফুজ আর পূর্ণিমাকে দিয়ে মডেল করেছিল, আমার ভোকাল ছিল। হ্যাঁ, এবং এর মধ্যে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমি প্রথম আলো যে পুরস্কার হয় সেখানে একটি গানের মধ্যে নায়ক রুবেল এবং পূর্ণিমা আচ্ছা আমার গানে নেচেছিল আর কি, সেটাও আমার কাছে মনে হচ্ছে নায়ক নায়িকা নাচছে আমার বিশাল পাপড়ি, কেন কি ওই প্রথম আলোর যে স্ক্রিন, ওই যে ওরা নাচছে বিশাল একটা গ্রুপের আপনার গানে, যেমন ওই যে খুলজার ভিতর গাথির ইকম তোমারে আর মধু হয়ে বিষ খাওয়াইলে, দুইটা গানকে ব্ল্যান্ড করে করেছিল। তো এই ধরনের এমন হয়েছে যে এরকম যে গ্ল্যামারাস কোনো গানে যদি সেখানে করতে পারতাম একটা গান সুযোগ, অবশ্যই মানে আমরাও চাই দাদা আপনার যে ভয়েস, সেই ভয়েসটাকে প্লেব্যাকে কাজে লাগানো হোক, কারণ সেটা তো আসলে একটা সম্পদ, সেই সম্পদকে কাজে লাগানো উচিত। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য দাদা অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে নিমন্ত্রণে, বোধহয় আমি প্রথম আসলাম, ভীষণ রকম নিমন্ত্রণের পথ চলা সুন্দর হোক, এবং ক্যামেরার পিছনে যারা আছেন, ডিরেক্টর সবাই যারা আছেন, সবার প্রতি আমার ভালোবাসা আর কি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।